ঢাকা সহ জেলায় জেলায় দ্রোহ মিছিল, বিক্ষোভ। হবিগঞ্জে গুলিতে একজনের মৃত্যু, খুলনায় পুলিশ নিহত, কাল গণমিছিল। রবিবার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক। হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান শিল্পী সমাজসহ বিশিষ্টজনদের। রাজধানীতে সমাবেশ, মানববন্ধন। অপরাজনীতির ঢাল না হয়ে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের। জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে পদত্যাগের আহ্বান মির্জা ফখরুলের। ঢাকায় এইচএসসির ৪২ পরীক্ষার্থীর জামিন। ডিবিতে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়ের অভিযোগ ৬ সমন্বয়কারীর। চলমান পরিস্থিতিতে উৎকণ্ঠায় প্রবাসীরা। ১০ মাসের মধ্যে সর্বনিম্ন তলানিতে রেমিটেন্স, ডলারের দর বাড়ছেই, আরও অর্থ পাচারের শঙ্কা। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শিক্ষার্থী, শিশু ও নাগরিক হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে হাজারো মানুষের দ্রোহ যাত্রা রাজধানীতে। সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম। শনিবার গণমিছিলের পর রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দ্রোহযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের হয়রানি বন্ধ সহ ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানানো হয়। ফরুক বাবুকে সঙ্গে নিয়ে এস এম ফয়েজের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম জনি ও রেজাউল ইসলাম। বন্ধু, শিক্ষার্থী কিংবা সহযাত্রীর হত্যার বিচারের দাবিতে দোহযাত্রা শিক্ষার্থীদের। এতে বয়স, পেশার শ্রেণী ভুলে ছাত্র, শিক্ষক, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি। হাজারো মানুষের যাত্রায় দোহের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। বৃষ্টি উপেক্ষা করেই দ্রোহের যাত্রা শুরু জাতীয় প্রেস ক্লাব থেকে। স্লোগানে স্লোগানে মুখরিত পদযাত্রার গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রেস ক্লাবে জড়ো হওয়া মানব স্রোত হাইকোর্ট, দোয়েল চত্বর, টিসি হয়ে পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সেখানে স্মরণ করা হয় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের। শিক্ষার্থী, শিশু ও সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদ জানান অভিভাবক সহ বিভিন্ন পেশাজীবীরা। বলেন, নৈরাজ্যকর হত্যার দায় নিতে হবে সরকারকে। এই আন্দোলনে হয়তো আমরা কিছু অর্জন করতে পারবো না, হয়তো ওই ছেলেটিকে আমি ফেরত পাবো না, কিন্তু তাদের যে যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিকে সাথে একত্রতা ঘোষণা করার জন্যই মূলত আজকের আমার এখানে আসা। এতগুলো বাচ্চা মারা গেল, ওইটা থেকে ঘরে বসে থাকা যায় না, আমরা রাতে ঘুমাতে পারি না। নিরস্ত্র ছাত্রদেরকে এভাবে মারবে, গুলি করে পাখির মতো মারে, এটা তো একটা স্বাধীন দেশে হতে পারে না। পুলিশ যে মারছে তাকে তো সবাই দেখছে, তাহলে সাইদের খুনের বদলে 16 বছরের ছেলেকে কেন দিল? ওকে জেলে কেন নিল? একটা স্বাধীন দেশে অর্ডার হবে যে প্রকাশ্যে গুলি করার, সে আন্দোলন করতে পারবে না। এটা কি ধরনের শিক্ষাঙ্গন খুলে দিয়ে দেশ জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে সরকারকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। আমার ভাইয়েরা বোনেরা মারা গিয়েছে, তাদের যে দাবি ছিল সেই দাবির জন্য এসেছি। এই আন্দোলনে অনেক ভাইয়েরা মারা গেছে, তাদের রক্তের আমি জবাব দিতে এসেছি। এই আন্দোলনে অংশগ্রহণ করেছি, আর যাতে কোনো রক্ত না ঝরুক সেজন্য এসেছি। প্রহসনের শেষ দেখতে মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। এটা তো আসলে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এবং এই আন্দোলনটা আমাদের সকলকে একভূত করেছে, একেবারেই সকল ধর্মের, সকল পেশার, সকল শ্রেণীর, এখানে কোনো বৈষম্যই নেই। দাবি আদায় করেই ঘরে ফেরার প্রত্যয় তাদের। পুলিশ গুলি করেছে, আমি দাঁড়াইছিলাম আন্দোলনে গেলে কথা বলছি, হাতে লাঠি ইট কিচ্ছু ছিল না, তাহলে কেন গুলি করলো? এই মূল কারণ হচ্ছে ছাত্রের উপর গুলি করার নির্দেশ কিভাবে দিল? কোন স্কুলের ছাত্রকে যদি গ্রেফতার করে নিয়ে যায়, ওরা ট্যাগ লাগাই দেয় জামাত, বিএমপি। বিচার অবশ্যই সরকারের কাছে না, কারণ দেশের মানুষ জানে যে খুন কে করেছে। এতগুলো ছাত্র মারা গেলে বলছে যে সরকার যে তদন্ত হবে, অথচ ওনারাই তো গুলি চালানোর নির্দেশ দিয়েছে। তারা আমাদের পিছনে যেভাবে লেগেছে, রাত্রেবেলা আমাদের ভাইদের বোনদের যেভাবে আটক করে নিয়ে যাচ্ছে, গুলি মারছে আমাদের উপরে, এখন আমরা
চাই। আমাদের নিরপরাধ যে ভাইরা বর্তমানে কারাগারে কারা অন্তরীণ আছে তাদের নিঃশর্ত মুক্তি চাই। আলটিমেটাম ও নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে দোহযাত্রায় অংশ নেওয়া সবাইকে শান্তিপূর্ণভাবে গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষার্থীদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচির সমর্থনে শুক্রবার বিকেলে উত্তরা 11 নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয় একদল শিক্ষার্থী। অন্যদিকে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকরা অবস্থান নেয় উত্তরা 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে। এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থকরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দেন। এ সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে সেক্টরের বিভিন্ন সড়কে চলে যায়। পরে বিকেল 5টার দিকে আবারও শিক্ষার্থীরা প্রধান সড়কে ওঠার চেষ্টা করে। এ সময় আবারও তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এদিকে জুমার নামাজের পর কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। হবিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয় ও শহরের সিনেমা হল রোডের বিএনপি কার্যালয়ে। খুলনায় পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল, আহত হয়েছেন শতাধিক। সিলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। নরসিংদীতে হামলা হয় শিক্ষার্থীদের ওপর। এছাড়া বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল হয় দেশের বিভিন্ন জায়গায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। শহরের কোট মসজিদ চত্বর ও খোয়াই নদীর তীরে নুরুল হেরা জামে মসজিদের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। আওয়ামী লীগ কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এছাড়া আগুন দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেলের কার্যালয় এবং শহরের সিনেমা হল রোডের বিএনপি কার্যালয়। সিলেটে ছাত্র আন্দোলনের গণমিছিলে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যেতে চাইলে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ। আহত হন অন্তত 20 জন। ঘটনাস্থল থেকে আটক করা হয় 7 জনকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে আখালিয়ায় এ ঘটনা হয়। পুলিশের বাধা আর বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। ছাত্র হত্যার বিচার সহ 9 দফা দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। ঘণ্টাখানেক বন্ধ হয়ে যায় আশপাশের সড়কের যান চলাচল। আমরা হত্যার বিচার চাই। এতগুলো ছেলে এগুলো গ্রেপ্তার আছে, সব গ্রেপ্তারকৃত, সব সমন্বয়ক গ্রেপ্তারকৃত, সমন্বয়ক ছেড়ে দিতে হবে। দাবি আপনারা একটা মেনেছেন, বাকি আরো 9টা দাবি কিন্তু বাকি আছে। ওইগুলো না মানা পর্যন্ত ছাত্ররা রাজপথ থেকে সরবে না, এটাই হচ্ছে বিষয়। চট্টগ্রামের ওয়াসা মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনরত শিক্ষার্থীরা। খুলনার গল্লামারি মোড় ও 0 পয়েন্ট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় এক পুলিশ কনস্টেবল নিহত হন। আহত হন শতাধিক শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এর আগে বৃষ্টির মধ্যে ছাত্র জনতার বিক্ষোভ শিববাড়ি মোড় থেকে বের হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা সাতক্ষীরা সড়কে অবস্থান নেয়। নরসিংদীতে হামলা হয় শিক্ষার্থীদের ওপর। এ সময় পুলিশের সামনে লাঠিপিটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। প্রেস ক্লাবের সামনে বাধার মুখে পড়ে ছাত্রদের মিছিলটি। এক পর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর করা হয়।
লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষ হয়। শহরের তেমোহনী এলাকায় শিক্ষার্থীদের ধাওয়া দেয় অস্ত্রধারীরা। ফেনীতেও খাকুরে মিছিল করে শিক্ষার্থীরা, সড়ক আটকে স্লোগান দেয় তারা। হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ে রংপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পার্কের মোড়, সুটকির মোড়, দমদমা ও দর্শনা এলাকায় বিক্ষোভ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সংহতি জানায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ হয়েছে ঝিনাইদহে। শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে মিছিল বের হয়ে প্রেরণা ৭১ চত্বরে গিয়ে সমাবেশ হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বরিশালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় বিএম কলেজের সামনে, সেখান থেকে মিছিল বের করে তারা। বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। গাজীপুরে শফিপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পুলিশ সন্দেহে এ সময় একজনকে গণধোলায় দেওয়া হয়। ছাত্র জনতার গণমিছিল হয় ময়মনসিংহ, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বরগুনা, পাবনা সহ আরো বিভিন্ন জায়গায়। বাংলাভিশন নিউজ ডেস্ক। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জন ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে দাবি জানান তারা। সরকার দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে নাগরিকদের মুখ বন্ধ রাখতে চায় বলেও মন্তব্য করেন বক্তারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সরকারের দমনপীড়ন বন্ধের দাবিতে রাস্তায় বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। তারা বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে বলেন, দেশজুড়ে শিক্ষার্থীদের আটক করা হচ্ছে, বিভিন্ন পর্যায়ের নাগরিকদের হয়রানি করা হচ্ছে। হত্যা ও নির্যাতনের দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের 2024-এর এই গণঅভ্যুত্থানে গণ আন্দোলন, এই শিক্ষার্থীর আন্দোলন বৃথা যেতে পারে না। আহত এবং নিহত প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। অবিলম্বে গণগ্রেপ্তার বা এই আন্দোলনের সাথে সম্পর্ক থাকবে আমার কারণে তাদেরকে গ্রেপ্তার করছেন, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই হত্যাকাণ্ডের দায় আসলে কার? এই হত্যাকাণ্ডের দায় সরকারের। সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে পদত্যাগ করে এই হত্যার দায়ভার কাঁধে নিয়ে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আসলে তৈরি করতে হবে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিবাদ কর্মসূচি পালন করেন চিকিৎসক পেশাজীবীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনে দেশে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেন তারা। রাস্তায় আমাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এই আমাদের স্বাধীন বাংলাদেশ। মুখে বলছি আমরা এই দেশের মালিক, কিন্তু বাস্তবে আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস। আগামী দিনে 269 জন শহীদের খুনের জন্য এই সন্ত্রাসী গোষ্ঠীকে এই জাতি সর্বাংশে নির্দেশ করবে। একজন সচেতন নাগরিক হিসাবে আমি যখন দেখতে পেলাম আমার সমাজ আজকে ক্ষত বিক্ষত, আমার জাতি আজকে ক্ষত বিক্ষত, আমার দেশের ট্যাক্সের টাকায় কেনার গুলিতে আমার সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ। আমরা যৌক্তিক, মানবিক এবং নিষ্কণ্টক সমাধান চাই। রাজধানীর বাংলা মোটর এলাকাতেও কর্মসূচি পালন করেন শিল্পী ও কবি সাহিত্যিকরা। বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায় নিতে হবে। এছাড়া রাজধানীর ধানমন্ডি ৭ মসজিদ সড়কে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অভিনয় শিল্পীরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সাংবাদিক হত্যা নির্যাতনে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানিয়েছে গণমাধ্যম কর্মীরা। বেঁধে দেয়া এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ৪ সাংবাদিক নিহত ও ২ শতাধিক আহতের ঘটনার নিন্দা জানাতে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। চলমান আন্দোলনকালে সাংবাদিক
নির্যাতন লাঞ্ছিত হবার ঘটনার প্রতিবাদ জানানো হয়। আমরা গণমাধ্যম কর্মী ব্যানারে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা বলেন, নিহত ও আহত সাংবাদিকদের জন্য নেতাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। টক শোতে যেভাবে দরদ দেখান সাংবাদিক নেতারা, বাস্তবে তার কোনো মিল নেই। এ সময় কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক ও ফটো সাংবাদিকদের উপর চলা নানা ধরনের নির্যাতনের ঘটনা তুলে ধরেন আহত সাংবাদিকরা। তাদের অভিযোগ, হাউস পলিসির কারণে মাঠে কাজ করা সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এবং আমার কাছে বড় ভাই যারা রয়েছে তারা হয়তো দেখেছে যে আমার মাথার হেলমেট হয়তো যদি না থাকতো তাহলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। হয়তো ওই নেতারা অনেক বড় বড় কথা বলে, এটা করে দিব, সেটা করে দিব, তোমাদের এটাই বানিয়ে দিব, এটা করে দিব। কই আসে নাই তো, আজকে কেন আসেনি তারা? সাংবাদিক নেতারা আছে, তারা যে টক শোতে যে গাল গল্প দেয়, আমি নিন্দা জানাই সেই তথাকথিত নেতাদের যারা সরকারের হয়ে এখনো কথা বলে। আমার কলম কিংবা আমার ক্যামেরায় আমি শুধু যা সঠিক তাই তুলে ধরবো। তা যদি আমি তুলেই ধরি তাহলে কেন আপনি আমাকে পক্ষে ফেলবেন? কেন আপনি আমাকে দালাল কিংবা আন্দোলনকারী বলবেন? আমি তো কোনোটি হব না দেখেই এই প্রফেশনে এসেছিলাম। আমরা তথ্য মন্ত্রণালয় থেকে একটা বারো বলে শুনি নাই তথ্যমন্ত্রীর মুখে যে 4 জন সাংবাদিক মারা গিয়েছে। আমরা দুঃখিত। তথ্য সম্প্রচার মন্ত্রীকে বলতে চাই, যদি 48 ঘন্টার মধ্যে কোন বিচার না পাই তাহলে 48 ঘন্টা পরে আরো কঠোর কর্মসূচি দেব। শিক্ষার্থীদের আন্দোলনে গণহত্যা চালানো সরকারকে রুখতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সবাইকে মাঠে থাকার আহ্বান জানান দলটির নেতারা। শুক্রবার পুরানা পল্টনে দলটির নিজস্ব কার্যালয়ে দেশব্যাপী গণহত্যা, গণগ্রেফতার, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে করণীয় বিষয়ে ছাত্র যুব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অভিযোগ করেন, সারা দেশে গ্রেফতারের নামে সরকারের পেটোয়া বাহিনী মানুষদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জুলাই মাস জুড়ে গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, আন্দোলন সহ সবকিছুর দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। ছাত্র আন্দোলন হলেও এটা জনগণের অধিকার আদায়ের আন্দোলন বলেও দাবি করেন তিনি। আজকে 24 সনে যে খুন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, আমরা সেই বিচারও চাই। 75-এর খুনিদের বিচার চাই, আবার 24 সনে যারা খুন করেছে আমরা তাদেরও বিচার চাই। সরকারের সব জায়গায় পেটুয়া বাহিনী সামান্য কেসে রিমাইন্ডে দেয়, অ্যারেস্ট করে, ধরে, টাকা নেয়, ছেড়ে দেয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে। কারো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত না হয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মূল দাবি পূরণ হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আশ্বাসও দেন তিনি। আরও জানান, শিক্ষার্থীদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে নাগরিক সমাজ সহ সংশ্লিষ্টদের মতামতকে স্বাগত জানালেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে বলেন। রকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের নিশ্চয়তার কথা জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। আশ্বাস দেন, কোনো শিক্ষার্থীকে আর আটক বা হয়রানি করা হবে না। শিক্ষার্থীরা কোনো অবস্থাতে সরকারের প্রতিপক্ষ নয়। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোকটার অপচেষ্টা করছে। সহিংসতার সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। এমনকি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা
দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। হতাহতের ঘটনায় বিভিন্ন পেশাজীবীর মতামতকে স্বাগত জানালেও কেউ যেন তাদের মতামতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের। আমরা দেখছি নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। জামাত শিবিরে রাজনীতি নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে বিএনপি সভাপতির বক্তব্যের সমালোচনাও করেন তিনি। জামাত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। ওবায়দুল কাদের জানান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দমন-পীড়ন বন্ধ করে ও সহিংসতায় হতাহতের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নানান প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীনরা হামলা চালায়। মির্জা ফখরুল বলেন, কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দেয় সরকার। বিএনপি মহাসচিব দমন পীড়ন বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে আর কোনো ক্ষতি না করে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান। ঢাকা মহানগর ও জেলায় 34 মামলায় গ্রেফতার 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে আজ শুক্রবার। আদালত সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন দেওয়া হয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় করা 30 মামলায় গ্রেফতার 37 পরীক্ষার্থীর জামিন আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশিদুল আলম। আর ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও কেরানীগঞ্জ থানার 4 মামলায় গ্রেফতার 5 এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। একজন আইনজীবী এই 37 পরীক্ষার্থীর পক্ষে জামিন আবেদন করেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি আটককৃতদের মধ্যে যদি কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকে তাদের পরীক্ষার প্রবেশপত্র, প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে সরকার আইনি সহায়তা দিবে। ডিবি অফিসে আটক থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক বিবৃতি দিয়েছেন। তাদেরকে 7 দিন ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার শিকার সবার বিচার দাবি করা হয় বিবৃতিতে। আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত 6 সমন্বয়কের ভিডিও বিবৃতি স্বেচ্ছায় দেওয়া হয়নি বলেও জানান। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। ডিবি অফিসের সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় বলে বিবৃতিতে জানানো হয়। তারা বলেন, ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় ডিবি অফিসে। সেই সঙ্গে মিডিয়ায় মিথ্যা বিবৃতি দেওয়ানো হয়। শিক্ষকরা দেখা করতে এলে তাদেরও দেখা করতে দেওয়া হয়নি। প্রায় 32 ঘন্টারও বেশি সময় অনশনের পর ডিবি প্রধান 6 সমন্বয়কে মুক্তি চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙে 6 সমন্বয়ক। যুদ্ধাপরাধীর দল হিসেবে নয়, সন্ত্রাস দমন আইনে জামায়াতকে নিষিদ্ধ করাকে অসঙ্গতিপূর্ণ বলছেন প্রগতিশীল রাজনীতিকরা। তারা মনে করেন, রাষ্ট্র এবং সরকার মানুষের আবেগ নিয়ে খেলছে। বাতিল করে দেয়া প্রজ্ঞাপন ভবিষ্যতে বিতর্ক ও আইনি জটিলতা তৈরি করবে বলেও শঙ্কা তাদের।
আহমেদ সরদারের রিপোর্ট। মহান স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার দায়ে 1972 সালে নিষিদ্ধ করা হয় জামায়াতে ইসলামীকে। কিন্তু আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ IDL এর ব্যানারে 79 নির্বাচনে 6টি আসন পায় জামাত। তবে স্বনামে নির্বাচন করে 86 সালে, আসন পায় 10টি। এরশাদ বিরোধী আন্দোলনের 3 জোটের রূপরেখায় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি থাকলেও 91 নির্বাচনে অংশ নেয় দলটি। 18 আসন পেয়ে সরকার গঠনে সমর্থন দেয় বিএনপিকে। আবার 95-96-তে আওয়ামী লীগের সাথে মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনও করে। রাজনীতিকরা মনে করেন বড় দুই রাজনৈতিক দল নিজেদের প্রয়োজনে জামাতকে ব্যবহার করে। জনগণের দাবি ছিল যুদ্ধ অপরাধের দায়ে তাদেরকে নিষিদ্ধ করা, সরকার করেছে সন্ত্রাস দমন আইনে। ফলে এইখানে একটা চূড়ান্ত অসঙ্গতি আমরা দেখছি। মুক্তিযুদ্ধের আবেগকে ব্যবহার করে সে জনমতকে তার পক্ষে নিতে চায়। ফলে আমরা মনে করি একটা সঠিক কাজও ভুল সময়ে করলে সেই কাজের সঠিকতা থাকে না, কিংবা একটা কাজকে সঠিক কাজ যদি গোষ্ঠী স্বার্থ উদ্ধারের কাজে ব্যবহার করা হয় তাহলে তার শেষ পর্যন্ত তার নৈতিক ভিত্তিটাও দুর্বল হয়ে যায়। রাজনীতি ব্যান্ড করার বিরুদ্ধে হইলেও যুদ্ধাপরাধের প্রশ্নে আমরা এটার বিরুদ্ধে বলছি, কিন্তু যখন যখন মানুষ এটার জন্য বলছে তখন তারা কেউ এটা করে নাই। যারা ক্ষমতায় ছিল তারা কেউ এটা করে নাই। আওয়ামী লীগ নিজেও ক্ষমতায় ছিল। এইখানে যারা আসলে এই দাবিগুলি করছে তাদেরকে আওয়ামী লীগ এগুলি অন রেকর্ড আছে যে আসলে তারা কি ধরনের তিরস্কার কিংবা কি ধরনের হামলার শিকার করছে। সাম্প্রতিক কোটা আন্দোলনে সংঘাতের মধ্যে 14 দলের বৈঠকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন হয় প্রজ্ঞাপনের মাধ্যমে। এটিও সঠিক হয়নি বলে মনে করেন এই দুই রাজনীতিবিদ। শুধুমাত্র ব্যক্তি 2-4 জনকে ফাঁসি দিয়ে যেমন যুদ্ধাপরাধীকে নির্মূল করা যাবে না, ঠিক তেমনি প্রজ্ঞাপন দিয়ে যুদ্ধাপরাধীকে নিষিদ্ধ করেও আসলে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত যারা কিংবা যে চিন্তার জন্য তারা যুদ্ধ অপরাধ করেছিল সেই চিন্তাকে আসলে পরাস্ত করা যাবে না। ফলে এখন রাষ্ট্র এবং সরকার সবসময় মানুষের আবেগ নিয়ে খেলে। মানুষের মুক্তিযুদ্ধের প্রতি যে আবেগ এবং যুদ্ধাপরাধীদের প্রতি যে ঘৃণা, সেই দুটোকেও এখন নতুন করে একটা রাজনৈতিক খেলার পণ্যে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে তাদেরকে বাতিল করা হলো, তাদেরকে এরকম একটা মেসেজ দেওয়া হলো যে তোমাকে আমি ব্যান্ড করছি, বাট তোমার জন্য আসলে রিমেডি আছে, তোমার এই বাতিলটা টিকবে না। কারণ এটা যখন আপনি যদি যুদ্ধাপরাধী বলে আপনি তাকে ব্যান্ড করতেন তাইলে তার বাতিল টিকে যেতে পারত। যখন আপনি ইচ্ছাকৃতভাবে একটা ইস্যু তৈরি করার জন্য করেন তখন আপনি আপনার শত্রুর জন্য একটা বা পাতানো শত্রুর জন্য আপনি একটা জায়গা রাখেন। এবং জামাত ব্যান্ডের মধ্যে দিয়ে যে তড়িঘড়ি করে প্রজ্ঞাপন করলো 18 রেখে, এইটা আমি আপনাকে আজকে বলতে পারি যে এটা ভবিষ্যতে যাতে এরকম একটা বিতর্ক এবং এরকম একটা আইনি জটিলতা তৈরি করে তার জন্য ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের প্রতি আবেগ আর যুদ্ধ অপরাধীদের প্রতি ঘৃণাকে কাজে লাগিয়ে মানুষের দৃষ্টি সরাতে সরকারের এই পদক্ষেপ বলে মনে করেন প্রগতিশীল ঘরানার এই দুই রাজনীতিক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। খোলাবাজারে উদ্বেগজনক হারে বাড়ছে মার্কিন ডলারের দর। কয়েকদিনের ব্যবধানে ডলার প্রতি দাম ছাড়িয়েছে 125 টাকা। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠানো কমিয়ে দেওয়ার 10 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে রেমিটেন্স। চলমান সংকট নিয়ে প্রবাসীদের উৎকণ্ঠা শিগগিরই দূর না হলে বৈদেশিক মুদ্রা রিজার্ভে বড় পতনের পাশাপাশি অর্থ পাচার বেড়ে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ জানাচ্ছেন বিস্তারিত। মার্কিন ডলারের দাম স্থিতিশীল রাখতে ক্রলিং পেগ চালুর 3 মাসের মাথায় আবারও অস্থির বৈদেশিক মুদ্রার বাজার। মাত্র 2 সপ্তাহ আগেও যেই ডলার খোলা বাজারে বিক্রি হতো 119 টাকায়, সেই ডলারের দাম উঠেছে 125 টাকার বেশি। উচ্চ দরে ডলার লেনদেন করলেও ড্যাশবোর্ডে সরকারি লেনদেন লিখে রাখছে মানি এক্সচেঞ্জগুলো। এ নিয়ে কথা বলতেও রাজি নন তারা। এদিকে চলমান সংকটের প্রভাব পড়েছে রেমিট্যান্স আয়ে। প্রবাসীরা জুলাই মাসে দেশে পাঠিয়েছেন 190 কোটি ডলার, যা আগের মাসের তুলনায় 63 কোটি ডলার কম। তবে খোলা বাজারে ডলারের দরের অস্থিরতার কোনো প্রভাব ব্যাংকে পড়েনি বলে দাবি ব্যাংকারদের। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ নির্দেশনা যেটা আছে ওইটাই, যে আমরা কোনোভাবে যেন বেশি রেটে না কিনি। জুলাই মাসের 3য় সপ্তাহে যে রেটটা যেভাবে দেওয়া ছিল এখনও সেটাই আছে। আমরা এর মধ্যে ওই রেটের মধ্যেই আমরা কেনাবেচা করতেছি এবং সেভাবে আমাদের যে পেমেন্টগুলো আছে বিদেশি পেমেন্ট আমরা সেটা দিচ্ছি। আমাদের যে শাখার যে সকল গ্রাহকের যে রেমিটেন্সগুলো আছে সেগুলো আসলে আমরা তো ওইভাবে ধরেন এক সপ্তাহের ভেরিয়েশন কত হয়েছে স্পেসিফিক ওইভাবে আমার ক্লায়েন্ট আছে ধরেন 15,000। এই আসলে এই প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে যারা বিদেশ থেকে টাকা আসে এই রেমিটেন্সগুলো দেখে এটার গ্রোথ বড় ডিফিকাল্ট। অর্থনীতি বিশ্লেষকরা জানিয়েছেন দেশের চলমান সংকটে প্রবাসীদের উদ্বেগের প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। বেশ কিছুদিন ইন্টারনেট বন্ধ ছিল,
দেশে কারফিউ চলছিল, এরকম একটা অবস্থায় প্রবাসে তারা যারা থাকেন তাদের মধ্যে তো দেশ সম্বন্ধে একটা বড় ধরনের দুশ্চিন্তা, তাদের পরিবার পরিজন সম্বন্ধে দুশ্চিন্তা। সুতরাং তারা কি পরিস্থিতির মধ্যে পড়েন এটা তো তাদের উপরেও এটার একটা প্রভাব থাকে, একটা অভিঘাত থাকে। এবং এই সুযোগে অনেকেই হয়তোবা যারা নাকি রিমিটেন্স পাঠান তাদেরকে ফর্মাল চ্যানেলের জায়গায় ইনফর্মাল চ্যানেলে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করে। দেশেও এক শ্রেণীর লোক আছে যারা নাকি ক্যাপিটাল ফ্লাইটের জন্য এই ধরনের পরিস্থিতির সুযোগ নেয়। সংকটের সন্তোষজনক সমাধান না হলে রপ্তানি ও রেমিট্যান্স আরও কমে যাওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। আমরা কার্ড মার্কেটেও দেখছি যে সেখানেও এটার একটা প্রভাব হয়েছে, 120 থেকে 123-124 চলে গেছে ডলার প্রতি। এটা দীর্ঘমেয়াদে কি হবে এটা কিন্তু নির্ভর করবে যে আমাদের রাজনীতিবিদরা এটা কিভাবে ট্যাকল করতে পারেন, কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলকভাবে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, যাতে প্রবাসীদেরও একটা আস্থা থাকে যে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একটা সামষ্টিক একটা মূল্যবোধের মধ্য দিয়ে আমরা আমাদের বিরাজমান সমস্যাগুলি সমাধান করতে পারি। পরিস্থিতি উন্নয়নে প্রবাসীদের আস্থা অর্জনে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। সমস্যাগুলি সমাধান করতে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহতের দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা মনোজাত অনুষ্ঠানে তিনি ক্ষমা প্রার্থনা করেন। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনদের, আমাদের সন্তানদের, ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদের তাদের যে যৌক্তিক দাবি, তাদের যে হৃদয়ের কথা, চোখের ভাষা উনি বুঝবেন এবং উনি নিজে দায়িত্ব নিয়ে তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে আমাদের সম্পর্কে তাদের যে ভুল ধারণা আছে, যে সকল অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে সেগুলো দূর করে আমরা যারা দায়ী, আমরা যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় এনে আমরা যারা ব্যর্থ, আমরা যারা ভুল করেছি তাদেরকে হয় সংশোধন অথবা বিয়োজন করে বাংলাদেশকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্য মুক্ত সোনার বাংলায় পরিণত করবেন। আমাদের দেশের 5 কোটি ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। কারণ জননেত্রী শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দামই কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনে সকালে ঝিরিঝিরি বৃষ্টির প্রভাব পড়ে রাজধানীর বাজারেও। ছুটির দিনে তাই কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মেলেনি কাঁচা বাজারে। চাহিদার তুলনায় পণ্য সরবরাহ বেশ ভালো ছিল। কারফিউ শিথিল হওয়ায় পণ্য পরিবহন স্বাভাবিক হয় সবজির দাম কমেছে বলে জানান বিক্রেতারা। মাছের বাজারেও সরবরাহ বেড়েছে। ক্রেতারাও বলছেন দাম আগের চেয়ে কমেছে। মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। 180 টাকা কেজিতে ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। ডজনে 5 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানিয়েছেন, ট্রাক ভাড়া বৃদ্ধির কারণে কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। এ দাম সহনীয় করতে দূরত্ব ভেদে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে। রাজধানীর কয়েকটি জায়গায় টিসিবির বিক্রয় কেন্দ্র পরিদর্শন ও পণ্য বিতরণ শেষে তিনি এ তথ্য জানান। বাণিজ্য প্রতিমন্ত্রীর দাবি, বাজারে চালের কোনো কমতি নেই। বাড়তি দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা পর্যায়ে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। আলুর বাড়তি দামের জন্য হুট করে ট্রাকের ভাড়া বেড়ে যাওয়াকে দায়ী করেন তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, ভোজ্য তেল ও চিনির দাম ঠিক করে দিয়েছে সরকার। এরপরও কারো বিরুদ্ধে বেশি দাম নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কম আয়ের মানুষদের সহায়তায় শুক্র শনিবার টিসিবির বিক্রয় কেন্দ্র খোলা থাকবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ঢাকা সহ জেলায় জেলায় দ্রোহ মিছিল, বিক্ষোভ। হবিগঞ্জে গুলিতে একজনের মৃত্যু, খুলনায় পুলিশ নিহত, কাল গণমিছিল। রবিবার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক। হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান শিল্পী সমাজসহ বিশিষ্টজনদের। রাজধানীতে সমাবেশ, মানববন্ধন।
অপরাজনীতির ঢাল না হয়ে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের, জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে পদত্যাগের আহ্বান মির্জা ফখরুলের। ঢাকায় এইচএসসির 42 পরীক্ষার্থীর জামিন, ডিবিতে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়ের অভিযোগ 6 সমন্বয়কারীর। চলমান পরিস্থিতিতে উৎকণ্ঠায় প্রবাসীরা, 10 মাসের মধ্যে সর্বনিম্ন তলানিতে রেমিটেন্স, ডলারের দর বাড়ছে, আরও অর্থ পাচারের শঙ্কা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।